প্রথমেই সংবাদ শিরোনাম। ময়মনসিংহে মধ্যরাতে বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত চালকের মৃত্যু। ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্কে চলাচল বন্ধ। রাজধানীতে 3 বাসে আগুন, ঢাকায় চোরাকোপ্তা হামলা নাশকতার আলামত। শেখ হাসিনাকে দেশে ফেরাতে রাজপথে আওয়ামী লীগ। নির্বাচন নিয়ে নানা শঙ্কা, নাশকতা ঠেকাতে ইসির 22 সিদ্ধান্ত ঘোষণা। শুনুন বিস্তারিত। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরের ফালুকজান বাজারে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভেতরে থাকা ঘুমন্ত অবস্থায় বাসের চালক জুলহাস মিয়ার মৃত্যু হয়েছে। তার পুরো শরীর পুড়ে অঙ্গার হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত 3:15টার দিকে এ ঘটনা ঘটে। নিহত চালকের বাড়ি ফালুকজানে। ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবাল বলেন, 3:15টার দিকে খবর আসে ফুলবাড়িয়া পৌরসভার ফালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। পরে বাসে তল্লাশি চালিয়ে সিটে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। কিভাবে আগুন লেগেছে তা পুলিশ তদন্ত করছে। ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। মরদেহটি এমনভাবে পুড়েছে যে তাকে চেনা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি বাসের সিটে ঘুমাচ্ছিলেন। তিনি বাসের চালক। তার নাম জুলহাস মিয়া। এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে। এদিকে ময়মনসিংহ সদরে যাত্রীবাহী একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ময়মনসিংহ নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল 10:30টার দিকে শম্ভুগঞ্জ ও বিস্কার মাঝামাঝি স্থানে ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল। সকাল 10:30টার দিকে শম্ভুগঞ্জ ও বিস্কার মাঝামাঝি স্থানে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে ট্রেন থামানো হয়। এতে ময়মনসিংহ নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এদিকে গণহত্যা ও মানবতা বিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে ঢাকায় চোরাগোপ্তা হামলা শুরু হয়েছে। টানা কয়েকদিন ধরে বেশ কিছু স্থানে বিচ্ছিন্নভাবে চোরাগোপ্তা হামলা করছে দুর্বৃত্তরা। বেশ কিছু স্থাপনার ভেতরে বাইরে ককটেল বিস্ফোরণ ও ধারাবাহিকভাবে কিছু বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যদিও এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ছোট ছোট এসব ঘটনা থেকে বড় ধরনের হামলা ও নাশকতার আশঙ্কা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও প্রস্তুত থাকার কথা জানালেও তাদের চোখ ফাঁকি দিয়ে বিচ্ছিন্নভাবে একের পর এক ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত তাদেরও শনাক্ত করা যাচ্ছে না। চোরাগোপ্তা হামলা ও নাশকতার আশঙ্কায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। কারণ দুর্বৃত্তরা কখন কোথায় কিভাবে হামলা করছে সেটির আগাম কোনো তথ্য মিলছে না। পুলিশের চোখ ফাঁকি দিয়েই তারা সুবিধাজনক স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করছে। সোমবার ভোর থেকে রাত পর্যন্ত অন্তত 12টি ককটেল বিস্ফোরণ ও 3টি অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা মহানগর পুলিশ গতকাল ককটেল বিস্ফোরণের ঘটনায় 28 বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ওই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার পুলিশের বরাত দিয়ে বলেন, ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে কাকরাইলে সেন্ট ম্যারিজ ক্যাথিড্রাল ও ক্যাথলিক পরিচালিত খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে সংঘটিত হামলার ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাছাড়া জুলাই গণঅভ্যুত্থানে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার দিন ধার্য করাকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বার ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও ঢাকার গুরুত্বপূর্ণ সব স্থাপনায় নিরাপত্তার সংখ্যায় নিয়মিত নিরাপত্তা চেয়ে আরও বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। থানায় কড়া বার্তা দেওয়ার পর থেকে ব্যাপক তৎপরতা শুরু করেছে ওসিরা। প্রতিটি থানায় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। চেকপোস্ট টহলের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করা হচ্ছে। এছাড়া প্রতিটি থানা এলাকায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তালিকা ধরে ধরে অভিযান পরিচালনা ও গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ল্যাবিড হাসপাতালের সামনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত 7:30টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
তবে বাসটিতে কিভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বাসের পাশ দিয়ে 7-8 জন তরুণ হেঁটে যাচ্ছিলেন। তখন হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। প্রায় একই সময় আগারগাঁ রেডিও স্টেশনের সামনে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মিরপুর শাহ আলী মার্কেটের সামনে 3টি ও সবুজবাগ এলাকায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে সোমবার ভোরের দিকে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় 2টি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। 2টি বাসই ভিক্টর পরিবহনের। এদিন সকাল 7টার দিকে রাজধানী মোহাম্মদপুরের মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে 2টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে ঘটনায় কেউ আহত বা হতাহত হয়নি। সকালে 2টি মোটরসাইকেলে 2 ব্যক্তি স্যার সৈয়দ রোড বাড়ি নম্বর 6/8 এসে ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনার ভেতরে একটি এবং রাস্তার উপর আরেকটি ককটেল নিক্ষেপ করে। 2টি ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শনে যায়। এদিন সকালে ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ তারিকুজ্জামান গণমাধ্যমকে জানান, সকাল 7টায় ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের সামনে 2টি এবং রাপা প্লাজার বিপরীত পাশ থেকে মাইডাস সেন্টারের সামনে আরও 2টি ককটেল বিস্ফোরণ ঘটায় মোটরসাইকেল আরোহীরা। ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এর আগে রোববার রাত 2:43 মিরপুরের গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে করে সাদা পোশাকে 2 জন ব্যক্তি এসে গ্রামীণ ব্যাংকের সামনে দাঁড়ায়। এ সময় তাদের মুখে গামছা বাঁধা ছিল। মুহূর্তের মধ্যেই তারা পরপর 2টি ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। তাছাড়া সোমবার ভোরে রাজধানী মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় 2টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 2টি বাসই ভিক্টর পরিবহনের। কে বা কারা বাস 2টিতে আগুন দিয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার ভোর 5:40 সংবাদ আসে রাজধানী মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের 2টি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে আমাদের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসে কিভাবে আগুন লেগেছে তা আমরা জানি না। এদিকেও হতাহত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, টানা কয়েকদিন ধরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। এসব হামলার আলামত মোটেও ভালো নয়, কারণ অতীতের অভিজ্ঞতা বলে দুর্বৃত্তরা এভাবে ছোট ছোট হামলা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বুঝে পরে বড় হামলা করে। ইতিমধ্যে তারা গির্জা, স্কুল, উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান, একাধিক বাসে আগুন দিয়ে তাদের অবস্থান জানান দিয়েছে। তাই এ থেকে বড় হামলা ও নাশকতার শঙ্কা রয়ে যায়। সূত্রগুলো বলছে, হাসিনার রায় ঘিরে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নড়েচড়ে বসেছেন। সরকারের উচ্চ পর্যায় থেকেও এ নিয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে তার সবই ঢাকা মহানগরে। তাই ডিএমপির প্রতিটি থানা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে আছেন। থানা পুলিশ তৎপর থাকার পরও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ হচ্ছে। পুলিশের সূত্র বলছে, কেউ যদি নাশকতা করতে চায় তবে সেটি সবসময় বন্ধ করা যাবে না। এক একটি এলাকার তুলনায় পুলিশের সংখ্যা সীমিত। দুর্বৃত্তরা র্যাকি করেই নাশকতা করছে। যেখানে পুলিশের উপস্থিতি নাই সেদিকটাতেই তারা টার্গেট করছে, কারণ ককটেল বিস্ফোরণ কয়েক সেকেন্ডের মধ্যে করা যায়। এছাড়া গান পাউডার দিয়ে বাসে অগ্নিসংযোগ করতে 1 মিনিটও সময় লাগে না। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানা শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এই ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে 28,000-এর বেশি সংখ্যক ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে 42,761টি ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন ইসি। এর মধ্যে 8,226টি অধিক ঝুঁকিপূর্ণ এবং 20,437টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থা এসবি। তাছাড়া নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে 22টি পদক্ষেপ নিয়েছে ইসি। এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য নিরাপদ ও নির্বিঘ্নে এবং সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠান করা। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনকালীন দায়িত্ব পালনে রেড, ইয়েলো ও গ্রিন জোনে মাঠে নামবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশের বিশেষ শাখা জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 8,226টি অধিক ঝুঁকিপূর্ণ, 20,437টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ মোট ভোট কেন্দ্রের
67% এক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। গোয়েন্দা সংস্থাটি ভোট কেন্দ্রের বৈধ অবকাঠামো, থানা থেকে দূরত্ব, কেন্দ্রের নিকটবর্তী প্রভাবশালীদের বাসস্থান ইত্যাদি বিবেচনায় কেন্দ্রের ধরন নির্ধারণ করেছে। এছাড়া সীমান্তবর্তী ভোট কেন্দ্র, সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত ভোট কেন্দ্রের তালিকাও শনাক্ত করেছে। স্পেশাল ব্রাঞ্চ বলেছে, মাঠ কার্যালয়ে দায়িত্ব পালনে বাহিনীর আন্তঃ কমান্ড নির্বাচন কমিশন হতে নির্ধারণ করা যেতে পারে। নির্বাচনকালীন সময়ে অবৈধ অস্ত্রের যোগান আসতে পারে, তাই অবৈধ অর্থের প্রবাহ নিয়ন্ত্রণে সিআইডিকে দায়িত্ব প্রদান করা যেতে পারে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর প্রেক্ষিতে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এসবি দেওয়া তথ্যের ভিত্তিতেই তারা ভোট কেন্দ্রের নিরাপত্তায় ফোর্স মোতায়েন করে থাকেন। তারা ঝুঁকিপূর্ণ শব্দটির পরিবর্তে গুরুত্বপূর্ণ শব্দটি ব্যবহার করে থাকেন। আগের নির্বাচনগুলোর মতো এবারও এসবির প্রতিবেদনের ভিত্তিতেই বিভিন্ন বাহিনীর কতজন সদস্য ভোট কেন্দ্রে নিয়োজিত থাকবে তা নির্ধারণ করা হবে। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 10,500-এর মতো ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছিল। এতে 3 জনের মতো অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল। এবার সেভাবেই বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তাছাড়া গত 20 অক্টোবর নির্বাচনের পাক প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ইসি। এই সময় ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত নানা শঙ্কার পাশাপাশি নিয়ন্ত্রণের বিষয়ে পরামর্শ দেন সাংবিধানিক এই সংস্থাটিকে। সে সভার আলোকে নির্বাচন কমিশনার এএনএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে 22টি পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় ইসি। এইসব পদক্ষেপ আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে পাঠানো হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও অনুলিপি দেয়া হয়। 22টি পদক্ষেপের মধ্যে রয়েছে: 1. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে মতামত, সুপারিশ ও প্রস্তাব সমূহ লিখিতভাবে কমিশনকে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে, নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে বাহিনীগুলোকে নিরাপত্তা পরিকল্পনা যথাসময়ে পাঠাতে হবে। তৃতীয় হচ্ছে, থ্রেট অ্যাসেসমেন্ট করে ডেভেলপমেন্ট প্ল্যান করতে হবে। রেড, ইয়েলো ও গ্রিন জোনে বিভক্ত করে পরিকল্পনা করতে হবে। চতুর্থ হচ্ছে, জুলাই সনদ অনুযায়ী গণভোট করতে গেলে পরিকল্পনা ও প্রস্তুতিতে পরিবর্তন আসতে পারে। বিষয়টি সমন্বয় করার জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে। 5. গোয়েন্দা তথ্য সহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য তথ্য নিয়মিত সংগ্রহ করতে হবে এবং প্রাপ্ত তথ্য কমিশনকে নিয়মিতভাবে অবগত করতে হবে। প্রয়োজনে বাহিনীগুলোর মধ্যেও গোয়েন্দা তথ্য বিনিময় করা যাবে। 6. নির্বাচন পূর্ব সময়ে কিছু অস্বাভাবিক পরিস্থিতির উদ্বুদ্ধ হতে পারে। এজন্য বাহিনীগুলোকে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। 7. যে কোনো অপতৎপরতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। 8. নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার সুবিধার্থে সবাইকে এখন থেকেই কাজ করতে হবে। 9. যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যে বাহিনী ঘটনাস্থলে কাছে থাকবেন তাকেই সর্বপ্রথম রেসপন্স করতে হবে। 10. সক্ষমতা ও উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট, সামাজিক মাধ্যম ও নির্বাচনে এআই এর ব্যবহার ইত্যাদি বিষয়ে আগাম প্রস্তুতি নিতে হবে। 11. নারীদের প্রতি সাইবার বুলিং প্রতিরোধ ও সংখ্যালঘু ইত্যাদি ইস্যু মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে হবে। 12. মানুষের ভয়েস ক্লোন করে বা চরিত্র হননের ঘটনা ঘটতে পারে, এটি মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে। 13. খারাপ তথ্য প্রতিরোধে নিয়মিত ও দ্রুততার সঙ্গে ভালো তথ্য সরবরাহ করতে হবে। 14. অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার, তফসিল ঘোষণার পর থেকে চেক পয়েন্ট বসিয়ে র্যান্ডম চেক করা, প্রয়োজনে বর্ডার ও সি রুট সিল করা, বৈধ অস্ত্র জমা নেওয়া ইত্যাদি বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 15. নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্যাবোটাজের ঘটনা ঘটতে পারে, এর প্রতিরোধে সকলকে সজাগ থাকতে হবে। 16. তফসিল ঘোষণার পর থেকে বিদেশি নাগরিকদের তালিকা করে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। 17. কালো টাকার ব্যবহার রোধে আধুনিক পদ্ধতি ব্যবহার করতে হবে। 18. পোস্টাল ব্যালটের মাধ্যমে আউট অফ কান্ট্রি ভোটিংকে নিয়েও স্যাবোটাজের ঘটনা ঘটতে পারে, যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে হবে। রিটার্নিং অফিসারদের কার্যালয়ে আগত ও সংরক্ষিত পোস্টাল ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 19. বাহিনীর যেসব সদস্য দীর্ঘদিন একই স্থানে পদায়ন আছেন, নির্বাচনের আগে তাদের বদলির ব্যবস্থা নিতে হবে। 20. অধিক ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোট কেন্দ্র শনাক্ত করে তালিকা যথাসময়ে কমিশনে দাখিল করতে হবে। 21. আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 22. ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের সার্বিক নিরাপত্তা বিধান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সুসমন্বয় নিশ্চিত করতে হবে।
প্রতিদিনের তাজা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।